আসসালামু আলাইকুম। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন আসন্ন জাতীয় সংসদের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে, ঠিক একইভাবে আন্তর্জাতিক মূরল যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু আসন্ন জাতীয় সংসদের নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের মতবিরোধ অথবা মতামত লক্ষ্য করা যাচ্ছে। এখানে অভ্যন্তরীণ রাজনৈতিক যে দলগুলো রয়েছেন বাংলাদেশের, তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মতামত উপস্থাপন করছেন। এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিচার বিশ্লেষক যারা রয়েছেন তারা মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু সাংবিধানিক বৈধতা নেই, সেখানে জাতীয় সংসদ নির্বাচন যদি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয় তাহলে সেই নির্বাচন নিয়ে এক ধরনের প্রশ্ন উঠে যাবে। এবং সেই নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠা মানেই কিন্তু যারা বর্তমানে রাজনীতির বাইরে রয়েছেন কিংবা যারা পতিত হয়েছেন অর্থাৎ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়ানো। এবং বিশ্লেষকদের মতে এটি ধারণা করা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু সাংবিধানিক বৈধতা নেই, সুতরাং এই নির্বাচনটিও কিন্তু সাংবিধানিকভাবে বৈধতা রাখে না। সেই হিসাবে পরবর্তীতে এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত সরকার হবেন তারাও কিন্তু আওয়ামী লীগের আন্দোলনের মুখে পতিত হবেন এবং দেশের যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক বিশৃঙ্খলা কিন্তু কোনোভাবে সেই রাজনৈতিক দলটি আটকাতে সক্ষম হবে না। অপরদিকে আরো বিশ্লেষক যারা রয়েছেন তারা মনে করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখানে এক ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে, সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা বাংলাদেশের প্রচলিত যে সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী একটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরি করবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের আলোকে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেহেতু সাংবিধানিকভাবে সেই তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা রয়েছে, সুতরাং এখানে পরবর্তীতে সেই নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠবে না বা কোনো রাজনৈতিক দল চাইলেও সেই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের আন্দোলন বা বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না। এই হচ্ছে একটি বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করেছে কিংবা যে দেশে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং প্রেক্ষাপটের মাধ্যমে আওয়ামী লীগের পতন সহ অন্তর্বর্তীকালীন সরকারের গঠন সংগঠিত হয়েছে, তারা মোটামুটি জুলাই এবং আগস্ট মাসে যে আন্দোলন সংগঠিত হয়েছে সেই আন্দোলনকে গণ অভ্যুত্থান হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য কিংবা বিপ্লব হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদের প্রস্তাব করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এই জুলাই সনদ ঘোষণা করবে বা বাস্তব রূপরেখা তৈরি করবে। এখন জুলাই সনদ নিয়েও কথাবার্তা হচ্ছে। যদি জুলাই সনদ গঠিত হয় বা জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশের চলমান যে সংবিধান রয়েছে সেই সংবিধানকে বাতিল করা হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো বা পরবর্তী যে নতুন সংবিধানের রূপরেখা তৈরি হবে সেই সংবিধানের আলোকে বৈধতা পেয়ে যাবে। তবে এই বিষয়গুলো এখন পর্যন্ত অনিশ্চিত রয়েছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ঘোষণা করার মাধ্যমেই যে সংবিধান বিলুপ্ত হয়ে যাবে এ ধরনের বিষয়বস্তু কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করেনি। যদি অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছে বাংলাদেশের সংবিধানে কিছু সংশোধন আনার বা পরিবর্তন আনার, হয়তো বা এই পরিবর্তনে থাকবে এবং প্রচলিত যে সংবিধান রয়েছে সেই সংবিধান টিকে থাকবে। সুতরাং হ্যাঁ, এখানে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার আসার যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়টি হয়তোবা পরবর্তীতে বাস্তব রূপরেখা লাভ করবে। তবে এই যে নির্বাচন দেয়া এবং নির্বাচনের পূর্বে এবং পরবর্তীতে দেশে যে বিশৃঙ্খলিত পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্র এটি বলেছে যে বাংলাদেশে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দেশে যে নির্বাচনের পরিবেশ রয়েছে সেই পরিবেশ যেন শান্তিপূর্ণ থাকে এবং পরবর্তীতে নির্বাচন হওয়ার পর যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর রয়েছে সেই বিষয়টিও যেন সুন্দরভাবে বহাল থাকে। এবং যুক্তরাষ্ট্র এটিই চায় বাংলাদেশে একটি সুষ্ঠু গঠনতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হোক। তবে এই ব্যাপারে সকল দলের অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্র এখন কোনো ধরনের কথা বলেনি। এবং এই বিষয়টি বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দর একটি বৈঠক থেকে জানা গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রয়েছেন বাংলাদেশে নিযুক্ত, ওনার সাথে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা বৈঠক করেন এবং তাদের বৈঠকের সময়ে নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্রের যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রয়েছেন বাংলাদেশে নিযুক্ত উনি এইসব কথা তুলে ধরেন।